তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। লক্ষ্যটা পরিষ্কার, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আইনের দরজায় লড়াই করে আমরা প্রত্যেকটা পর্যায়ে জিতেছি, কিন্তু সেই আইনকে কার্যকরী করার ক্ষেত্রে ভয়ানকভাবে রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। আপনারা জানেন যে প্রশাসন যদি কার্যকর না হয় তাহলে আদালতের আদেশকেও কার্যকর করা যায় না। এই মামলার ক্ষেত্রে যখন আমরা প্রথম সুপ্রিম কোর্ট থেকে আদেশ পেলাম, সুপ্রিম কোর্টের আদেশে পরিষ্কার বলা ছিল সারদা মামলার যে তদন্ত করে খুঁজে বার করতে হবে কারা বেনিফিশিয়ারি, লক্ষ গরিব মানুষের টাকা, সেটা নিয়ে কারা বেনিফিশিয়ারি খুঁজে বার করতে হবে। এবং একথা বলা হয়েছিল যে এই সরকারি বিভিন্ন দপ্তর তাদেরও কোথায় কোথায় ত্রুটি এবং ব্যর্থতা সেটাও তদন্ত করে বার করতে হবে। আজ পর্যন্ত তদন্তের কোনো পরিণতি হলো না। তার কারণ আমি স্পষ্ট অভিযোগ করছি যে কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান তারা কখনোই চান না যে পশ্চিমবঙ্গের যারা চিট ফান্ডের বেনিফিশিয়ারি তারাও সকলেই রাজনৈতিক লোক, তাদের বিব্রত করতে। তাই আজ পর্যন্ত সারদা মামলার কোনো রকম পরিণতি হলো না। আরো বিস্ময়কর, কলকাতা হাইকোর্টে লড়াই করে আমরা যখন এই ওয়ান ম্যান কমিটি তৈরি করলাম যে অবিলম্বে সমস্ত সম্পত্তি আদালত তার হেফাজতে নিয়ে বিক্রি করে টাকা সাফারারদের ফেরত দিয়ে দেওয়া হবে, আমরা কিন্তু পুরোপুরি না হলেও অনেকটাই সফল। বিভিন্ন সাফারাররা কিন্তু অল্প অল্প করে হলেও টাকা ফেরত পাচ্ছেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই আদেশের বিরুদ্ধে ইডি, কেন্দ্রীয় সরকারের সংস্থা, তারা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আমাদের জয় হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইডির আবেদন খারিজ করে দিয়ে বললেন তোমরা দায়িত্ব নিলে বলে এই টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না, এমন মন্তব্য বিচারপতিরা করেছিলেন। সেই ওয়ান ম্যান কমিটিকে কার্যকরী করার জন্য বলতে দ্বিধা নেই রাজ্য সরকারও পরতে পরতে বাধার সৃষ্টি করেছে। এই ওয়ান ম্যান কমিটি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে তো কাজ করতে গেলে তার অফিস চায়, তার অফিস চালাবার মতো যে সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। বক্তব্যের প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে এবং প্রেস ক্লাবের যে যারা অভিযোগটা দাবদাহেতেও আপনারা সকলে এসেছেন এই প্রতারিত মানুষদের কথাগুলোকে শোনার জন্য। আমি আমার বক্তব্যকে বেশি নির্ধারিত করবো না, কারণ আমি জানি আপনাদের সকলেরই খুব কষ্ট হচ্ছে গরমে। আমি যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আমার পাশে ডান দিকে বসে আছেন আমার গুরু, অর্থাৎ আমাদের সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে লড়াই করে যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে কিছু কিছু কোম্পানিতে টাকা ফেরত দিতে পেরেছি। কিন্তু এই টাকা ফেরত দেওয়ার জন্য যে অন্তরায়গুলো আমাদের দিনের দিন সামনে আসতে হয়েছে, আমাদেরকে প্রকাশ করে আমাদেরকে ফেস করতে হয়েছে, সেইগুলোকে একটু আপনাদেরকে জানানোর, আপনাদের মাধ্যমে সকলের কথা জানানোটাই আমাদের মেন উদ্দেশ্য। আজকে রাজ্য সরকার দিনের পর দিন, আপনারা জানেন সারদাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 500 কোটি টাকা দেবেন, সেই টাকা তো দেননি, 287 কোটি টাকা দিয়েছে। সেখান থেকে যে টাকা 140 কোটি টাকা আমরা কোর্টের কাছে আবেদন করেছিলাম এবং কোর্ট অর্ডার দিয়েছিলেন যে এই 140 কোটি টাকা সারদার মানুষদেরকে ফেরত দেওয়া হোক, সেটা তো দেননি, এফিডেভিট করে বলেছেন। তার দীর্ঘায়িত বক্তব্য মাননীয় সুজনবাবু সেখানে বলবেন। আজকে ইডি, এটা হচ্ছে রাজ্য সরকার। আর একটা হচ্ছে রোজবাড়িতে এডিসি কমিটি গঠন হয়েছে, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এফিডেভিট করে বলেছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচার দেবো না। একটা কমিটিকে দিয়েছি কিন্তু আর কোনো কমিটিকে দেবো না। ইডি আজকে আপনারা জানেন রাষ্ট্রীয় সংস্থা, সেই রাষ্ট্রীয় সংস্থা এই রোজভ্যালির জন্য 1400 কোটি টাকা তারা করায়ত্ত করেছে। আমরা বারবার করে কোর্ট বলছি সেই টাকাটাকে দিতে, তারা অ্যাপ্লিকেশন করে বলছে না এই টাকা আমাদের, রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের টাকা, আমরা কোনো আমানতকারীকে ফেরত দেবো না। তাহলে যখন টাকাগুলো এই আমানতকারীরা তুলেছিল, তারা কিন্তু এটা তাদের কখনোই তাদের কোনো অন্যায়ের টাকা নয়, তাদের যে কষ্টার্জিত টাকা, তারা কিছু বেশি টাকা পাবে বলে এই সমস্ত কোম্পানিগুলোকে রেখেছিল। কিন্তু সেই টাকাটা ইডি আর শুধু রোজভ্যালি নয়, রোজভ্যালি এমপি এর সমস্ত কোম্পানিগুলোর ওপরে দামাচাপা দিচ্ছে, তাদের উপরে হাত বসাচ্ছে যে এদের যা টাকা হয়েছে সেই টাকা। সেবি এমন একটা সংস্থা যারা চেষ্টা করছে যে সমস্ত যে প্রপার্টিগুলোকে তারা কবজা করেছে সেই সম্পত্তিগুলোকে বিক্রি করে টাকাটা দিক, সেখানেও বাধা সৃষ্টি করছে। আজকেও 5:30টার সময় সেই বিষয়ে ইডির সঙ্গে সেবির যে লড়াই, সেই লড়াইটাকে প্রকাশ হবে। দুটোই কিন্তু কেন্দ্রীয় সংস্থা।
একটা কেন্দ্রীয় সংস্থা বলছে টাকাগুলো মানুষকে দেওয়া হোক, আর একটা কেন্দ্রীয় সংস্থা বলছে না, দেবো না। এই যে দিনের পর দিন এইগুলোর জন্য যে আন্দোলন আমরা করেছি, 2015 সাল থেকে যে আমাদের মামলা শুরু হয়েছে, 2013 সাল থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনে আমাদের যে পাশে থেকেছে কন্টিনিউয়াসলি সবকটা, ইরেসপেক্টিভ অফ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া, মাননীয় সুজন বাবু, তিনি সুজন চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু কোনোদিন ভাবেননি যে তিনি কোন রাজনৈতিক এতে বিলং করেন। তিনি মানুষের জন্য প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে থেকেছেন। আর বিকাশবাবুর কথা তো বলতে কোনো বাধা নেই যে আমাদের কোনো মামলায় কোনো অর্ডার হয়নি যেখানে বিকাশ ভট্টাচার্যের নাম প্রথমে জলজল করে আছে। আর একজন আজকে এখন আসতে পারেনি, তার নাম সব্যসাচী চ্যাটার্জি। সে কিন্তু প্রত্যেকটা আইনি বিষয়ে বিনা পারিশ্রমিকে আমাকে, আমার যাতে মামলাগুলোকে আমি সঠিকভাবে করতে পারি, তাদের জন্য আমাকে সাহায্য করে গেছে। তাই সব্যসাচীর অবদান কিন্তু কোনোভাবে, সব্যসাচী চ্যাটার্জি যিনি হাওড়া কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছেন, তার অবদান। আমার একটাই আবেদন যে আজ পর্যন্ত এই সমস্ত আমানতকারীদের। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।